सूक्ष्म रूप धरि सियाहि दिखावा, विकट रूप धरि नक्त जलावा। हेम रूप धरि असुर संहारे, रामचंद्र के काज सवारे। लाए संजीवन लखन जियाए, श्री रघुवीर हर्षि उर लाए। रघुपति की ही बहुत बढ़ाई, तुम मम प्रिय भरते ही सब भाई। আমি আর তারানাথ প্রায় আধ ঘন্টা হলো কিশোরীর জন্য বসে অপেক্ষা করছি। অফিস ছুটি হয়ে গেছে তাতে সন্দেহ নেই, তবে মুশকিল হলো বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। কিশোরী কোথায় আসছে, ভিজে ভিজে কি করেই বা আসছে কে জানে। আমি এক দৃষ্টে দরজার দিকে তাকিয়ে বসে আছি। তারানাথ পাসিং শোয়ে ঘন ঘন টান দিচ্ছে। আর বসে থাকতে না পেরে বললাম, ঠাকুরমশাই আপনি তো পারেন বৃষ্টিটা কিছুক্ষণের জন্য থামিয়ে দিতে, কিশোরী বেচারা এসে পড়ুক। তারানাথ কিছু বলার আগেই হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো কিশোরী সেন। তারানাথ মুখ থেকে সিগারেট নামিয়ে বলল, এ হে একদম ভিজে গেছো যে, দাঁড়াও দাঁড়াও, চারিকে বলি গামছা আনতে, হাত মাথা মুখ ভালোভাবে মুছো আগে। চারি, ও চারিমা, একটা গামছা দিয়ে যা তো তোর কাকা বাবুকে। যাই বাবা মশাই, এই নিন কাকা বাবু। চারি এসে গামছা দিয়ে গেলে কিশোরী হাত মাথা মুছে ভেজা ছাতাটা দরজার এক কোণে রেখে নিজের জায়গায় এসে বসে বলল, না, বৃষ্টি ঝড় আর থামানোর দরকার নেই বুঝলে। ঠাকুর মশাইয়ের গল্পের টানে সুনামি পেরিয়ে চলে আসবো, এসব ঝড় বৃষ্টি সব তো তুচ্ছ। চারি চলে গেলে তারানাথ পাসিং শোটা ছাইদানিতে গুজে দিয়ে বলল, না হে, আমার কিছু একটা করা উচিত ছিল। গত সপ্তাহেই তুমি জ্বর থেকে উঠেছ, এখন ভিজলে আবার যদি কিছু একটা হয়। তবে এসব রোগ ভোগ আজকালকার যুগের ছেলে মেয়েদের শরীরে বেশি হয়। তোমাদের মতো বয়সে আমরা কত এমন জল কাদায় দৌড়ঝাঁপ করে বেরিয়েছি, রোগের বাবাও আমাদের কিচ্ছুটি করতে পারেনি। সবই বুঝলাম, কিন্তু আপনার কবজিতে ওটা কিসের কাটা দাগ বলুন তো? দেখে তো মনে হয় খুব গভীর কোনো ক্ষত হয়েছিল। কিশোরীর কথায় আমি ঠাকুর মশাইয়ের কবজির দিকে তাকালাম। কবজির ওপর জড়ানো রুদ্রাক্ষের মালাটা একটু সরে গিয়েছিল। সেখানেই চোখ পড়তে দেখলাম তার কবজিতে একটি খুব পুরনো অথচ গভীর ক্ষতের দাগ। সত্যি এতদিন এখানে আসছি, অথচ এটা তো আগে কখনো চোখে পড়েনি। ও দাগ, ও দাগ যে বড় পবিত্র বুঝলে। ও দাগ নিছক একটা কাটার দাগ নয়, আমি যে তার পুণ্য সান্নিধ্য পেয়েছিলাম এ তারই চিহ্ন। ও দাগ আমার দেহে রয়েছে বলেই নিজেকে আজ ধন্য মনে হয়। তিনি যে সকলের আরাধ্য, তার প্রভুর প্রাণপ্রিয় সংকটমোচী। আচ্ছা, কে তিনি ঠাকুর মশাই? দেবাদিদেবের রুদ্রাবতার মহাবলী হনুমানজি। তারানাথের মুখে তার নামটা শুনেই গায়ে কিরকম যেন একটা রোমাঞ্চ অনুভব হলো। বজরংবলীর প্রতি অগাধ শ্রদ্ধা এবং তার নামের মাঝেই লুকিয়ে থাকা একটা অনন্ত শক্তির স্ফুরণ যেন শরীরের প্রতিটা লোমকূপের মধ্যে দিয়ে অনুভব করতে পারলাম। সকলে হাত জোর করে বজরংবলীর উদ্দেশ্যে প্রণাম জানালাম। জয় বজরংবলী। ঠিক তখনই চারি তিনটি চায়ের কাপ আর এক বাটি তেল জবজবে মাখা মুড়ি নিয়ে ঘরে ঢুকলো। ঠাকুর মশাইয়ের উদ্দেশ্যে বললাম, স্বয়ং পবন পুত্রের সান্নিধ্য আপনি পেয়েছিলেন? কই, এতদিন তো আমাদের তা বলেননি। আজ আমাদের সে কথা শোনাতেই হবে, কোনো অজুহাত শুনবো না। কি বলো কিশোরী? কিশোরী মাথা নেড়ে আমার কথায় সম্মতি জানালো। তারানাথ মৃদু হেসে চারির হাত থেকে চায়ের প্লেট নামিয়ে বলল, না, ওনাকে সশরীরে চাক্ষুষ করিনি বটে, তবে যে অভিজ্ঞতা আমার হয়েছিল তা যে কারোর হলেই বলতে হয় জীবন ধন্য। বেশ, তোমরা বলছো যখন, আজ তবে সে কথাই বলবো। আয় মা চারি, তুইও বস এখানে, আজ তোদের সকলকে বলি সেই ঘটনা। চারি এসে তার বাবার পাশে বসলো। বাইরের ঝোড়ো পরিবেশটা একটু শান্ত হয়েছে, কেবল বৃষ্টিটাই যা পড়ছে।
মাঝে মাঝে একটা জলো হাওয়া এসে শরীরে বেশ আরাম দিয়ে যাচ্ছে। বেশ মনোরম একটা পরিবেশ যাকে বলে। চায়ে চুমুক দিয়ে ঠাকুরমশাই বলতে শুরু করলেন, যে ঘটনার কথা বলতে চলেছি তা কেবল হনুমানজির জন্য নয়। আমার জীবনে অমন ভয়ঙ্কর অভিজ্ঞতা আমি খুবই কম সঞ্চয় করেছি। ঘটনাটা আমার পরিব্রাজক জীবনেরই। তখন দীক্ষাটুকু হয়েছে মাত্র, মধুসুন্দরী দেবীর সাক্ষাৎ তখনও হয়নি। ঘুরতে ঘুরতে একদিন এসে পৌঁছেছি বেল পাহাড়ি। পাহাড়ের পাদদেশে গ্রাম। দিন শেষে গ্রামে সন্ধ্যা নেমেছে। রাতটা গ্রামে আশ্রয় নেওয়ার কথা ঠিক করলাম। বলতে দ্বিধা নেই, তখনকার দিনে আমি ব্রাহ্মণ বলেই অপরিচিত হওয়া সত্ত্বেও অনেকেই আমায় আশ্রয় দিয়েছে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। গ্রামেরই লোক সনাতনের বাড়িতে ঠাঁই হলো। সনাতন বেচারা বড় ভালো মানুষ। হাত পা ধুইয়ে আমায় ঘরে বসতে দিলে। তারপর মুরকি বাতাসার জল দিয়ে বলল, ঠাকুরমশাই, আজ রাতটা আপনি থাকবেন তো? তাহলে কি খাবেন বলুন। কি আবার খাবো? তোমরা যা খাও তাই খাবো। আমার জন্য আলাদা কিছু করার দরকার নেই। তুমি এত ভেবো না সনাতন। সনাতনের স্ত্রী মালতী পাশেই দাঁড়িয়েছিল। তবে তাদের দুজনেরই মুখ চোখ কিরকম যেন গম্ভীর। একটা অশনি কিছুর সংকেতের কথা যেন তাদের মুখ চোখের অভিব্যক্তি বলে দিচ্ছে বারবার। একবার ভাবলাম তাদের জিজ্ঞাসা করি কি হয়েছে। পরেই মনে হলো থাক, সাংসারিক জীবনে নানা রকম সমস্যা থাকতেই পারে। তারা নিজেরা না বললে আমার সে ব্যাপারে মাথা দেওয়া ঠিক হবে না। যাই হোক, সনাতন মালতীকে ইশারায় কিছু বলল। মালতী মাথা নিচু করে চলে গেল। ব্যাপারটা হয়তো আমি আমল দিতাম না যদি না তারপরেই এমন একটা ঘটনার সম্মুখীন হতাম। রাত তখন একটু বেড়েছে। ঘরে বসে আছি, সনাতন পাশের ঘরে গিয়েছে কি একটা কাজ সারতে। হঠাৎ কানে কিরকম একটা যেন কান্নার শব্দ এলো।